ছাত্র রাজনীতির মাধ্যমে গড়ে ওঠে ভবিষ্যৎ নেতৃত্ব। ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্র নয়, বরং তা জাতীয় নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের নির্বাচন হওয়া উচিত সুষ্ঠু, নিরপেক্ষ এবং গণতান্ত্রিকভাবে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ডাকসু-জাকসুর নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও। বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশা প্রাপ্তির ফারাক কতটুকু, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন নাজিমুদ্দিন আলম, সাবেক এজিএস ডাকসু এবং সাবেক সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান মিজান, যুগ্ম সচিব, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। নাজিমুদ্দিন আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ছাত্র রাজনীতি দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠে এবং আমাদের ছাত্র রাজনীতির একটি সোনালী অতীত রয়েছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হওয়ার ডাকসু-জাকসু নির্বাচন ঘিরে আমরা যে ধরনের অনিয়মের অভিযোগ দেখেছি, প্রত্যাশার সাথে বাস্তবতার আসলে সামঞ্জস্য কতটুকু? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে শুভেচ্ছা, এবং যারা আমাদের অনুষ্ঠান আজকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ছাত্র রাজনীতির ইতিহাস অনেক পুরানো, অনেক ঐতিহ্য। ছাত্র রাজনীতিতেই আসলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, ভাষার পক্ষে বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতি এবং ছাত্র নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আপনি যদি দেখেন 52 ভাষা আন্দোলন, 62 আন্দোলন, আপনার 66 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ, এবং তারপরে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং জুলাই আগস্টেও যে আমাদের মাফিয়া সরকার বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সকল আন্দোলনে ছাত্ররাই সবচাইতে অগ্রভাগে ছিল, ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। সবচাইতে ছাত্রদের বড় স্যাক্রিফাইস ছিল, নেতৃত্ব দিয়েছেন। 52 ভাষা আন্দোলনে যেমন ছাত্র নেতৃত্ব, তো আবার মুক্তিযুদ্ধের দেখেন আপনার ছাত্র রাজনীতির ডাকসুর ভিপি আসম আব্দুর রব ভাই, উনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন যখন শাহজাহান সিরাজ, উনি স্বাধীনতার ইস্তিহার পাঠ করেছিলেন। ওই সময় কিন্তু পাকিস্তান রাষ্ট্র ছিল। পাকিস্তানের বিরুদ্ধে তারা রাষ্ট্রদ্রোহী মামলার চিন্তা করে নাই। তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন, ছাত্র সমাজ, যুব সমাজকে উজ্জীবিত করেছেন। তারপরে ধরেন আপনার ভাষা আন্দোলনে, তারপরে 66 6 দফা আন্দোলন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেখানেও ডাকসুর নেতৃত্বে আমানুল্লাহ আমান, খালিদ খোকন এবং আমি ডাকসুর এজিএস ছিলাম, এবং অন্যান্য অপরাপর ছাত্র সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সেদিন এরশাদের বিরুদ্ধে আন্দোলন রচনা করেছিলাম এবং সফল হয়েছিলাম। আমাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল বেগম খালেদা জিয়ার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 86 সালে এরশাদের সাথে আঘাত করে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছিলেন, এবং সেখানে কিন্তু জামাত ইসলামও সেদিন 86 সালে আবার আপনার এরশাদের সাথে পাড়ি জমিয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বিএনপি এবং বেগম খালেদা জিয়া, তার একাগ্রতা, তার আপসের নেতৃত্ব আমাদেরকে আন্দোলনের সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছতে সক্ষম হয়েছিলাম, এবং এরশাদের পতন হয়েছিল 6 ডিসেম্বর। জুলাই আগস্টে দেখেন আমরা 17টি বছর এই মাফিয়া সরকার একের পর এক তারা যেভাবে আপনার দেশের উপরে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, একতরফা নির্বাচন করে, আমিরামি নির্বাচন করে, দিনের ভোট রাতে সম্পন্ন করে তারা এদেশে রাম রাজত্ব কায়েম করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তার পিতা শেখ সাহেবও একইভাবে বাকশাল কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারা সবসময় বিরোধী পক্ষকে দমন করে, দমন নীতি চালিয়ে স্বৈরাচারী আচরণ করেছে। ফলে 17টি বছর, 14 সাল, 18 সাল, 24 সাল যে একতরফা নির্বাচন করেছে, ফলে এদেশের মানুষ ফুঁসে উঠেছে, যার ফলে এখানে ছাত্ররা
আমরা রাজনৈতিক দল অনেক চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, আমাদের উপরে বিভিন্নভাবে আয়নাঘর বানিয়ে গুম খুন করে নানাবিধ মামলা মোকদ্দমা দিয়ে আপনার অত্যাচার নির্যাতন চালিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। যখনই আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়েছি তখনই আমাদের উপরে গুলি চালিয়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, লাঠি, গুলি, টিয়ার গ্যাস। তারপরে আমরা থেমে থাকি নাই, আমরা আন্দোলন অব্যাহত রেখেছি। কিন্তু জুলাই আগস্টে ছাত্ররা যে কোঠাবিরোধী আন্দোলনে আসছে, সেই আন্দোলনে একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে এবং সেখানেও কিন্তু ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তরুণ ছাত্ররা, তারা অগ্রভাগে ছিল এবং আলটিমেটলি কিন্তু আমরা সফল হয়েছি। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েই আপনার এই ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে সকল মিলে বিএনপি, জামাত, হেফাজত এবং অন্য রাজনৈতিক দল, বামপন্থী সংগঠন সকলে ঐক্যবদ্ধভাবে, যেহেতু দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সরকারের দমন নীতির কারণে, তখন তারা এই সবাই মিলে কালেকটিভলি আমরা একটা সফল গণ অভ্যুত্থান উপহার দিতে পেরেছি। এবং আপনি বলছিলেন সকল গণতান্ত্রিক আন্দোলন এবং আন্দোলন সংগ্রামে আসলে ছাত্ররা অগ্রগামীদের ভূমিকায় ছিল এবং বলা হয়ে থাকে যে ছাত্র রাজনীতির যেমন সোনালী অতীত আছে, তেমনি আবার আমরা কলঙ্কিত অধ্যায়ও দেখেছি নিকট অতীতে। একাল সেকাল নিয়ে আমি প্রশ্ন রাখতে চাই, পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান মিজান, আপনার সাথে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছেও জানতে চাই, গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, ডাকসু জাকসু নির্বাচনের কথা বলছি, আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কি? আমি দেশ সন্ধ্যা এবং আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং একটু কারেকশন, আমার পদবীর যেটা বলেছেন, আমি অধ্যাপক খালেদুজ্জামান মিজান এবং আমার ইউটিউবের আমি যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটির। আমি যেটা নির্বাচন হয়েছে ডাকসু জাকসু, ইতিমধ্যেই আমরা মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো দেখছি, অনিয়মগুলো দেখছি, সেখান থেকে বলা যায় মোটা দাগে যে ছাত্রদের প্রত্যাশা যথাযথ পূরণ হয়নি। এই কারণেই বলছি যে যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, হয়তো এক পক্ষকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে, আর এক পক্ষকে দিচ্ছে না। এটা এক ধরনের বৈষম্য। এবং আরো যে বিষয়গুলো ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যে যেমন জাকসুতে দেখলাম মেয়েরা, একটা সংগঠনের মেয়েরা তারা ভোট জাল দিচ্ছে এবং যখন সাংবাদিক ভাইরা যাচ্ছে তারা বেল বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, সতর্ক দিচ্ছে এবং তারা তখন বের হয়ে যাচ্ছে। এ ধরনের আরো বেশ কিছু ঘটনা দেখছি। আমরা প্রত্যাশা করছিলাম যে সকল ছাত্র ছাত্রী যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সকলের জন্য একটা সমান অধিকার থাকে। কিন্তু সেখানে দেখা গেছে যে বিশেষ একটি সংগঠনকে বিশেষভাবে যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা সেই সুযোগটা দিয়েছে, আবার অন্যদের তাদের ন্যায্য দাবি থেকে তাদেরকে বঞ্চিত করেছে। সবকিছু মিলে বলা যায় যে যেটা হয়েছে সেটা যথাযথ সুষ্ঠুভাবে হয়েছে এটা বলা যায় না। তারপরেও আমরা আশা রাখি যে ভালো কিছু হবে যদি আমরা দেখতে পাই, সেটা আমাদের আশার আলো। কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী যে প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হবে সেটা যাতে সুষ্ঠু হয় এবং যাতে করে বিতর্কিত না হয় সেই বিষয়ে আমি মনে করি, যেমন আমাদের আগামীতে ডাকসু নির্বাচন আছে, এখান থেকে তারা শুধরাবে এবং ছাত্রছাত্রীদের মানে প্রত্যক্ষ ভোটে, এবং সেটা যেন যার ভোট সে দিতে পারে, সেই যে ছাত্রছাত্রী তার ভোট সে দেবে, সেই সুযোগ যেন ভবিষ্যতে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হবে সেইটা আশা করি। আর একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সাম্প্রতিক সময় যে দুটি নির্বাচন আমরা দেখলাম, দুটি নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? এটা ইতিমধ্যে আমি একটু বলেই ফেলেছি যে আমরা মিডিয়ার মাধ্যমেই দেখেছি যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেন, যার কারণে আমি বলছি যে প্রশাসন যেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে না, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের প্রত্যাশিত যে চাওয়া পাওয়া সেটা পূরণ হয় না। এর ফলে ছাত্র সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে কি? গ্রহণযোগ্যতা হারাবে কি হারাবে না সেটা সাধারণ ছাত্রছাত্রীরাই, যারা ভোটার ছিল তারা
ইতিমধ্যে কিছু কিছু মতামত প্রকাশও করেছে এবং তাদের পরবর্তী কার্যক্রমের উপর নির্ভর করবে যে সেটা কতটুকু কার্যকরী হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। পরবর্তী অংশে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে, থাকুন আমাদের সাথে। নাজিমুদ্দিন আলম, যে প্রশ্নে আমরা ছিলাম আসলে আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে ছাত্র রাজনীতির একাল সেকালটার যদি আমরা পার্থক্য বুঝতে চাই, আপনার চোখে আসলে কেমন দেখেন? দেখুন, ছাত্র রাজনীতির মানে আগে যেমন একরকম ছিল, আপনার গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি একরকম, আর ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনীতি একরকম। ফ্যাসিস্ট সরকারের সময় যেমন ক্যাম্পাসে আমাদের অন্য ছাত্র সংগঠন কেউ রাজনীতি করতে পারতো না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটা মুক্ত চিন্তার জায়গা। এখানে স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই সহাবস্থান করবে। কিন্তু সহাবস্থান যেমন 90 সালের আগে আমাদের সহাবস্থান ছিল, 89-তে 90-তে 2টা নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করেছি। আর 89 সালেও আমরা নির্বাচন করেছিলাম, আমরা পরাজয় মেনে নিয়েছি। 90 সালে আমরা বিপুল ভোটের জয়ী হয়েছিলাম। তো এখানে সকল ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছি। পরিবেশ পরিষদ ছিল আমাদের, এবং ইউনিভার্সিটি অথরিটি আমাদের সাথে আলোচনা করে নির্বাচনের দিকে তারা এগিয়ে গিয়েছেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করেছেন এবং সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। আজকে যে ডাকসু নির্বাচন যেটা হলো, জুলাই আগস্টের পরে প্রেক্ষাপট একটু ডিফারেন্ট। ছাত্রদের একটা ফ্লেভার তৈরি হয়েছে, তারা একটা আন্দোলনের সফলতা দ্বার প্রান্তে, তরুণ ছাত্রদের একটা ফ্লেভার ছিল আলাদা। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে যেমন ল অ্যান্ড অর্ডার ভালো ছিল না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। এই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার আইন শৃঙ্খলার ব্যাপারে বলেছি, উন্নতি করার জন্য আমরা বলেছি। যেহেতু উন্নতি হয় না বিভিন্ন কারণে, যেহেতু প্রশাসনের সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট তাদের সহযোদ্ধারা, তাদের ছাত্রলীগ যুবলীগ তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে, পুলিশের বিভিন্ন দায়িত্বে ছিল, ফলে আইন শৃঙ্খলার কিন্তু উন্নতি হচ্ছে না। তো সেখানে আপনার এমতো অবস্থায় জাতীয় নির্বাচন আমাদের কাছে সবচেয়ে বড় নির্বাচন হলো জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ। তাহলে পরে শক্তিশালী সরকার আসবে, জবাবদিহিমূলক সরকার থাকবে, তখন একটা আইন শৃঙ্খলার উন্নতি ঘটতে পারে, এটা আমরা আশা করি। কিন্তু সে অবস্থা না করেই তারা ডাকসু নির্বাচন দিয়েছে। এদিকে ইউনিভার্সিটিতে আপনার জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের তো আপনার 17 বছর আমরা অ্যাক্টিভিটিসই করতে পারি নাই, আমাদের ছেলেরা ক্যাম্পাসে যেতে পারে নাই, ক্লাস করতে পারে নাই, এমনকি পরীক্ষা দিতে পারে নাই। ছাত্রলীগ এমনভাবে আমাদের ছেলেদের উপরে দমন নীতি চালিয়েছে। কিন্তু পক্ষান্তরে ছাত্র শিবির কিন্তু তারা ক্যাম্পাসে ছিল, যেভাবে হোক, ছদ্মবেশী হোক, যেভাবে ছিল তারা চালাকি করেছিল, তারা তাদের অবস্থান অ্যাক্টিভিটিস গোপনে চালিয়েছে। এবং তারপরে কিন্তু আপনার জুলাই আগস্টের পরেও কিন্তু তারা অ্যাক্টিভিটিস চালিয়ে গেছে। আমি তারপরে নির্বাচনটা দেখেন, আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেক বিতর্কিত হয়েছে এবং ইউনিভার্সিটি অথরিটির তারা বিতর্কিত ভূমিকা রেখেছে। যেহেতু নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয়ভাবে এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি বৃহত্তরের স্বার্থে, আমরা আশা করেছিলাম জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচনগুলি হবে। কিন্তু তারপরেও আমরা অংশগ্রহণ করেছি বৃহত্তর স্বার্থে, যে আমাদের ছাত্রদের বর্তমান পরিস্থিতিটা কি। আমাদের প্রার্থী অত্যন্ত আবিদ হামিম এবং আমাদের মায়ের অত্যন্ত ব্রিলিয়ান্ট বয়, খুবই ভালো ছেলে। আমি সাধুবাদ জানাই যে তারা এত সুন্দরভাবে তারা এগিয়ে গিয়েছে এবং অন্তত ভালো ফলাফল নিয়েছে। যেহেতু তারা এতদিন 20 দিন মাত্র তারা কাজ করেছে, 20 দিন মাত্র তারা কাজ করেছে। এর আগে এমন কোনো পরিবেশ এবং ইলেকশন যে হবে তারও কোনো নিশ্চয়তা ছিল না, শঙ্কা ছিল। তারপরে ইউনিভার্সিটি অথরিটি দেখেন আজকে বিতর্কিত হলো, এতে করে আমি মনে করি যে আমরা এত কিছু সত্ত্বেও বিতর্কিত হওয়ার পরেও আমরা বৃহত্তর স্বার্থে আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, সে অত্যন্ত সহনশীলতার সাথে মহানুভবতার সাথে আমাদের পরিচালনা করেছেন যে কোনো রকম কোনো সহিংসতা যাতে না হয়। এবং আমরা বৃহত্তরের স্বার্থে, দেশের স্বার্থে, জাতীয় নির্বাচনের স্বার্থে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কিন্তু এক ধরনের আমার মনে হচ্ছে যে কেন যেন অথরিটি ট্র্যাপ করেছে আমাদের ছাত্রদলকে, মনে হয় যে জোর করে ওখানে নিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে একটা জায়েজ করে নিয়েছে। কিন্তু এরকম একটা পরিবেশ ছিল না, একটা সহাবস্থান ছিল না। ছাত্রদল কোনো কাজ করতে পারে নাই, ক্যাম্পাসে থাকতে পারে নাই। হলের কমিটি দিছে, সেই কমিটি অ্যাক্টিভিটিস করার জন্য সেখানে প্রোটেস্ট করা হয়েছে, সেখানে একটা ভিন্নভাবে আমাদের ছাত্রদলকে উপস্থাপন করা হয়েছে, ছাত্রদলকে বিভিন্নভাবে বিতর্কিত করার ষড়যন্ত্র করেছে। আবার শুনলাম যে তারা ওয়েলফেয়ারের জন্য পানি দিয়েছে।
পানির মেশিন দিয়েছে, মেশিনগুলো রাতের অন্ধকারে 2টা মেশিন ভেঙে তাদের ব্লেম করেছে যে ছাত্রদল ফিল্টার মেশিন ছাত্রদল ভেঙে দিয়েছে কিন্তু ছাত্র শিবির। তারা রাতের অন্ধকারে ভেঙে দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে যে তারা ওয়েলফেয়ার করে আর ছাত্রদল ওয়েলফেয়ার করতে চায় না, ছাত্রদের সুবিধা করতে চায় না। ছাত্রদলই ওয়েলফেয়ার 90 সালে শিবির, যেটি আসলে ছাত্রদল কাজে লাগাতে পারেনি, কেন পারলো না? হ্যাঁ, আমাদের তো সময়ের অভাব ছিল, আমাদের সেই অ্যাক্টিভিটিসটা রাখার সুযোগ দেয় নাই। জাতীয়তাবাদী ছাত্রদল ওয়েলফেয়ারমূলক কাজ করেছে। 90 সালে যেমন আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান বৃদ্ধি করেছি, আমরা ছাত্রদের আবাসন সমস্যার জন্য 3টা হল নির্মাণ করেছিলাম, তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা জিয়া হল, মুজিব হল এবং কুয়েত মাতৃ হল মেয়েদের জন্য সেই হল নির্মাণ করেছি। আমরা নেত্রীর কাছে গিয়ে বলেছিলাম আমাদের গাড়ি লাগবে, পরিবহন সমস্যা সমাধানের জন্য গাড়ি চেয়েছি, অনেকগুলো গাড়ি দিয়েছে। এখনো বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিয়ে ট্রমায় আছে এবং একটা শঙ্কা তো রয়েই যায় যে আবারও ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে লেজুর বৃত্তির রাজনীতি ক্যাম্পাসে ফিরবে কিনা, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। এই মুহূর্তে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান মিজান। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সঙ্গে। আপনার কাছে জানতে চাই যে পোষ্যকোট ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। এতে আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে নির্বাচন চাচ্ছে ছাত্র শিবির এবং রাকসু নির্বাচন দাবি ছাত্রদল সহ 5 প্যানেলের সমাধান কিভাবে আসবে? আমি প্রথমে জানাচ্ছি, গত 20 তারিখে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা ছেলে মেয়েদের, সেটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভিসি মাইনুদ্দিনকে এবং প্রক্টর সহ আরো বেশ কয়েকজন শিক্ষক তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যারই প্রেক্ষিতে একটা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এবং আমরা আজকে শিক্ষকরা মানববন্ধন করেছি, শুধু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম প্লাস ইউটা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারাও আজকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে সাংবাদিক ভাইদের কাছে, যেটা অনির্ধারিত এবং এই যে যারা আঘাত করেছে তাদের বিচার করতে হবে। এবং একজন জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মান, সে নিজেই নেতৃত্ব দিয়ে এই শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম। এবং এই সালাউদ্দিন আম্মান একটা সংগঠন আছে এখানে, আমাদের ইসলামী ছাত্র শিবির, তাদের এ টিম, বি টিম, সি টিম আছে। সেই বি টিম বা সি টিমের নেতৃত্ব সে পর্দার আড়ালে থেকে দেন। এবং উনি যাকে আঘাত করেছে আমাদের প্রভিসি সাহেব, উনিও দলীয়ভাবে জামাতি আদর্শের শিক্ষক এবং অধিকাংশ শিক্ষকই একমাত্র প্রক্টর বাদে আর যারা ছিলেন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন 4-5 জন, তারাও ওই একই আদর্শের। এখন বিষয়টা দাঁড়িয়েছে যে শিক্ষক আমরা ওইভাবে দলীয়ভাবে নেইনি, আমরা শিক্ষকদের যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য জুহা স্যার, শামসুজ্জামান জুহা স্যার বুকে গুলিবিদ্ধ হয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছেন, এই ক্যাম্পাসে শায়িত আছেন ছাত্র ছাত্রীদের জন্য। সেই ক্যাম্পাসে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের লাঞ্ছিত করবে শারীরিকভাবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। আমরা এর তীব্র নিন্দা জানাইছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই। এরই মাঝে আজকে যে কথা বললেন যে ইসলামী আদর্শের শিক্ষকরা তারা এটা প্রত্যাহার করে নেছে এবং ছাত্র শিবির, কারণ হলো এখন যেটা আমরা মনে করছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল 24-25 শিক্ষাবর্ষের, সেটাকে কেন্দ্র করে আন্দোলন হয় এবং সেখানে ছাত্রদল তাদের ভোটের পক্ষে তারা অবস্থান নেন এবং সেদিন একটা বড় ধরনের গোলযোগ হয়ে যায়। সেখানে এই সালাউদ্দিন আম্মার এর বিরোধিতা করেন যে না, তাদের ভোটার করা যাবে না। আমরা লক্ষ্য করলাম যে আমরাও শিক্ষক হিসাবে যে একজন ছাত্র যেহেতু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ভোটাধিকার তার অধিকার, কেন তার জন্য আন্দোলন করতে হবে?
তার তো এমনি এটা অধিকার, সেরা রাকসু ফি দিয়েছে ভর্তির সময় সমস্ত কিছু। যাই হোক, বিভিন্ন তালবাহানা প্রশাসন করেছে। আমরা ছাত্রদের সঙ্গে গিয়ে আমরা একাত্মতা ঘোষণা করি, সংহতি ঘোষণা করি। এক পর্যায়ে তারা মারমুখী আচরণ করে এবং আমরা শিক্ষকরাও শারীরিকভাবে মানে আঘাত পেয়েছি, কিন্তু ওই যে কথায় আছে কাটা কান চুল দিয়ে ঢেকা, আমরা সেই রকম আর কি গোপন করেছি, মানে আত্মসম্মান বোধে। মেয়েদের তারা আমরা ব্যারিকেড দিয়েছি, হাতের তল দিয়ে কিল ঘুষি ইত্যাদি মেরেছে। যাই হোক, তারপরে এক পর্যায়ে এসে ভোটাধিকার প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা পেয়েছে। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি যে সামনে দুর্গাপূজা, এটা একটা বড় ধরনের হিন্দু ছেলে মেয়েদের বড় উৎসব। বেশিরভাগ ছেলে মেয়ে তারা বাসায় চলে যাচ্ছে। আমরা এটাও দাবি করেছিলাম প্রশাসনের কাছে যে হিন্দু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও আপনারা ভোটটা পিছায়ে পূজার পরে দেন। তারা প্রথমে দিয়েছিল 29 তারিখে, সেদিন ষষ্ঠী পূজা। আমরা বলাতে তারা আবার আগায় নিয়ে আসলো 25 তারিখে। এই যে একটা অবস্থা, আজকের ইয়েতে প্রমাণ হচ্ছে যে এখানে একটা মানে ফ্লোর উঠে গেছে শিবির এন্ট্রি, ভোট দিতে হবে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে। যার কারণেই এখন আমাদের মনে হচ্ছে যে যেহেতু যিনি ভিসি, প্রো ভিসি, ইভেন যারা গতকাল ছিলেন তারা একমাত্র প্রক্টর বাদে ওই আদর্শের, তাই আমরা মনে করতেছি এটা তাদের একটা সাজানো নাটক ছিল, যে নাটকটা একটু বড় আকারে তারা ঘটায় ফেলছে। এবং যার কারণে ছাত্র ছাত্রীরা গত 2 দিনে আপনার প্রায় 40% ছাত্র ছাত্রী চলে গিয়েছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা এখন বলতেছে যে না, ভোট এইভাবেই হবে। তাদের আতঙ্ক যে এই ছাত্র ছাত্রীগুলো চলে গেল, আমাদের হিন্দু ছেলেমেয়েরা চলে গেল, তাহলে তাদের যে শিবিরের যে সংগঠন তারা কেউ যাচ্ছে না। এই জন্যই তারা আমার মনে হয় এই গেমটা খেলেছে, যেটা খেলতে যায় মানে এখন বড় রকমের হয়ে গেছে, যেটুকু ঘটার কথা হয়তো বেশি করে ফেলছে। তারপরেও আমরা বলছি যে যেহেতু একজন শিক্ষকের গায়ে হাত দিয়েছে, শিক্ষকদের গায়ে, আমরা এর বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচন অংশগ্রহণ করব না। যারা শিক্ষক কর্মকর্তা নির্বাচনের সঙ্গে তো অনেকেই সংশ্লিষ্ট দায় দায়িত্ব। এবং আর একটা কথা আপনার বলি, এই সালাউদ্দিন আম্মান উনি কিন্তু জিএস প্রার্থী। আমরা এটাও দাবি করেছি ইউটিউবের পক্ষ থেকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে, সাধারণ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে, যে তার প্রার্থিতা বাতিল করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখন আমরা মনে করি যে এই নির্বাচন যদি যারা ছাত্র ছাত্রী তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জায়গাটাকেই রাকসু প্রতিনিধি যারা হবে তারা ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের সাথে কথা বলবে, দাবি দেওয়া আদায় করবে। কিন্তু সেই ছাত্র ছাত্রীরাই যদি ভোট না দিতে পারে তাহলে কিভাবে নির্বাচিত নিরপেক্ষ প্রতিনিধি হলো আমাদের দেখার বিষয় না। আমি বলছি একটু, প্রতিনিধি কোন সংগঠন হলো বা স্বতন্ত্র প্রার্থী হলো ওইটা আমাদের কাজ দেখার ব্যাপার না। আমাদের দেখার ব্যাপার যে সরাসরি ভোট হয়েছে, অংশগ্রহণমূলক ভোটে যে নির্বাচিত হয়ে আসবে সেই প্রতিনিধি রাকসু নেতৃত্ব দেবে, তারাই ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া। এই জায়গা থেকে আমরা বলতেছি সন্দেহগুলো দুঃখজনক। এবং গণঅভ্যুত্থানের পর তো আসলে ক্যাম্পাসের চিত্র পাল্টে যাওয়ার কথা ছিল। লেজুর বৃত্তির রাজনীতির অবসান কেন হচ্ছে না? আমাদের এখানে লেজুর ভিত্তিক যে কথাটা বলছেন, আমাদের যে সমস্ত এখানে যে কয়টা প্যানেলই হয়েছে সরাসরি কোনো দলীয় প্যানেল তারা দেন নাই। যেমন ছাত্র দল প্যানেল দিয়েছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, তাদের সমর্থিত প্যানেল, সেখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা আছে বিভিন্ন। ঠিক অন্য প্যানেলগুলো, অন্য 2-1টা প্যানেলও ঠিক তেমনি ভাবেই আছে। আমি এটাকে লেজুর ভিত্তি বলতে চাই না এই কারণে, আপনার একটু যদি দেখে যাই, আমার ভাই বলেছেন, নাজিম ভাই বলেছেন যে আমি শুধু 90-এর কথায় ফিরে যাই। 90-এ যে স্বৈর শাসকের পতন হয়েছিল এই ছাত্ররাই করেছিলেন। আর সর্বশেষ আমি আপনার বলি যে এখানে যে আপনার সর্বশেষ রাকসু নির্বাচন 35 বছর আগে হয়েছিল, রুহুল কবির রেজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি কিন্তু তখন নির্বাচিত হয়েছিলেন। আর সেক্রেটারি হয়েছিলেন, জিএস হয়েছিলেন জাসদ ছাত্রলীগ থেকে রুহুল কুদ্দুস বাবু। তাহলে দেখেন ছাত্ররা কিন্তু তাদের ম্যান্ডেট এককে দেয়নি, তারা সেই সময় একটা দলকে দিয়েছে জিএস, আর এক দলকে দিয়েছিল ভিপি। তাহলে ছাত্ররা কখনো ভুল করে না, হয়তো তাদের ভোটে তারা প্রমাণ করছিল যে আমরা এই প্রতিনিধি নির্বাচন করলে ভালো হবে। সেই জন্যই আমি বললাম যে নির্বাচনের ক্ষেত্রে ছাত্ররা ভোট দেবে, সেই ছাত্ররা ছাত্রীরাই যদি না থাকে
তাহলে তো ভোট দেবে কি করে? গত 2 দিনে আপনার এই ব্যাগেজ নিয়ে ট্রেন বাস ইত্যাদি ধরে চলে যাচ্ছে সবাই, এবং আমার বাসাটা এই বাস কাউন্টারের পাশেই কাজলায়, যার কারণে আমি কাউন্টারে জিজ্ঞেস করলাম গতকাল, বললো যে স্যার একটাও টিকিট নেই, ছেলে মেয়েরা চলে যাচ্ছে। তাহলে ভোটটা দেবে কারা? ওই জন্য আমরা চাচ্ছি এখনো যে নির্বাচন অবশ্যই ডাকসু নির্বাচন হতে হবে, এবং এই ডাকসু নির্বাচন হলে হয়তো যে ঘটনাটা ঘটেছে 20 তারিখে শিক্ষক লাঞ্ছিত, রাকসু প্রতিনিধি যদি থাকতেন তাহলে বোধহয় এই অকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটতো না। সেই জন্য আমরা চাই যে নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে সকল ছাত্রছাত্রী যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে প্রশাসন সেই ব্যবস্থা করুক, এবং পূজার ছুটের পরে যে কোনো সময় তারা নির্বাচনটা দিলে সবাই অংশগ্রহণ করতে পারবে। এটা আমরা শিক্ষকরা ছাত্রছাত্রীদের পালস বুঝে আমরা এই কথাটা বলছি। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান। নাজিমুদ্দিন আলম, যে বাস্তবতা তুলে ধরছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান, এর মধ্য দিয়ে আসলে পুরো রাজনীতিকে কিংবা ছাত্র রাজনীতিকে কি বার্তা দেয়? উনি ঠিকই বলেছেন যে দেখেন, আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে একটা সুন্দর পরিবেশ, একটা সহাবস্থান, একটা চমৎকার একটা পরিবেশে কিন্তু আসলে ছাত্রছাত্রীরা নিরাপদ মনে করবে, তখনই কিন্তু একটা সুষ্ঠু ভোট হতে পারে। সেই অবস্থায় সেই পরিবেশ নিশ্চিত করা যায়নি। যেমন আইন শৃঙ্খলার অবনতি ছিল এবং মব জাস্টিস, মব ভায়োলেন্ট, এগুলোর ভিতরে কিন্তু আমাদের এই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু আপনার নির্বাচনের একটা আয়োজন করেছে। তো এখানে তারা আমার মনে হয় চিন্তা করছে যে আপনার যেহেতু সামনে জাতীয় নির্বাচন, কেউ কেউ চিন্তা করতেছে এই নির্বাচনের মাধ্যমে তারা এটা একটা ক্যাশ করে জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। আপনি দেখেন রাকসুর যে বিষয়টা আসলো, রাকসুতে আপনার একজন জিএস প্রার্থী একটা সংগঠনের সাথে জড়িত, তার নেতৃত্বে মব জাস্টিস, মব ভায়োলেন্ট হলো, প্রবেশী আহত হলো এবং অন্যান্য শিক্ষকরা লাঞ্ছিত হলো। তো এদিকে এই সমস্ত যদি অ্যানার্কির সৃষ্টি হয়, মব ভায়োলেন্ট হয়, তখন ন্যাচারালি ছাত্রছাত্রীরা ক্যাম্পাস থেকে চলে যায়, এবং ক্যাম্পাস থেকে 40% 50% ছাত্রছাত্রী চলে যাচ্ছে। তারপরে আবার সামনে পূজা, এমনি একটা অবস্থায় কিন্তু তাদের যে সংগঠনের ছাত্রছাত্রীরা তারা ক্যাম্পাসে রয়ে গেল। তো এই যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচনটা তড়িঘড়ি করে তাদের প্যানেল জিতবে, যেমন ডাকসুতে জিতছে রাকসুতেও জিতবে, তারপরে এই সমস্ত ফ্লেভার নিয়ে জাতীয় নির্বাচনে এটাকে এনক্যাশ করবে। কিন্তু ডাকসু আর জাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক না। তো ফলে এতে করে কিন্তু তারা যে আমাদের বিএনপির এগেনস্টে যে কাউন্টার আপনার যে আমাদের বিরুদ্ধে যে একটা ন্যারেটিভ তৈরি করেছে, এমনি ছাত্রছাত্রীদের ভিতরে একটা ট্রমা কাজ করছে, যে ট্রমার ভিতরে তারা আছে, যে ছাত্রলীগের যে মাস্তানি, হেলমেট বাহিনী, সন্ত্রাসী, একতরফা, একচেটিয়া, আবারও গণরুম গেস্টরুমের যে কালচার ফিরে আসবে কিনা, এই কালচার, এগুলি নিয়ে একটা ট্রমা আছে। সেই ট্রমাটা, এই ন্যারেটিভটা আমাদের প্রতিপক্ষ যারা তারা সুন্দরভাবে এটা আপনার তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু ছাত্রলীগ আর জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস এক না। ছাত্রদলের অনেক ঐতিহ্য রয়েছে। ছাত্রদল এই জন্য সারা দেশে বিভিন্ন সময় আমাদের জয়কার ছিল। আপনার 90 সালের পর থেকে 93, 94, 95, 96, আপনার 2001, আপনার আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের জয়কার ছিল। কিন্তু ছাত্রলীগ কিন্তু সেভাবে কখনোই আপনার জয়ী হতে পারে নাই। 2019 সালে যে ডাকসু নির্বাচন করেছে সেখানেও জোর করে নিয়েছে বিপি নূর, তারপরে বহু কষ্টে চড়াই উত্তরায় পেরিয়ে ওনাকে বিপি ডিক্লেয়ার করেছে। বাকিগুলি কিন্তু সেই নির্বাচন নিয়ে আমরা অনেক বিতর্কিত, ওখানে জিএস সে ভোটে হয় নাই। তো যাই হোক, এদের কিন্তু ছাত্রলীগ আর ছাত্রদল এক না। কিন্তু আমাদের বিরুদ্ধে যে একটা ভিন্ন ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে ছাত্রলীগের মতো সেই ট্রমা মানে সৃষ্টি করবে ছাত্রদল, এটা কিন্তু ভুল। এই জিনিসটা আমাদের কাউন্টার ন্যারেটিভটা আমরা সময় পাই নাই, কাউন্টার ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই আমাদের ছেলেরা। তো আজকে আমি যেটা দেখছি যে রাকসুতে নির্বাচনের ব্যাপারটা, এটা তো ইমিডিয়েট স্থগিত করা উচিত, যেহেতু ছাত্রছাত্রী সব চলে গেছে। হ্যাঁ, তো সেখানে নির্বাচন কিভাবে হয়, যেখানে আন্দোলন চলতেছে, যেখানে শিক্ষকরা লাঞ্ছিত হয়, যেখানে জিএস প্রার্থী একটি বিশেষ সংগঠনের তারা নেতৃত্ব দেয় সহিংসতার। তো এই সহিংসতার পরিবেশে এই কথাটাই বলছি যে সহিংসতা, মব জাস্টিস, মব ভায়োলেন্ট এগুলি কিন্তু চলতেছে, চলমান। এই প্রেক্ষাপটে এই সমস্ত নির্বাচন ঝুঁকিপূর্ণ। এটা আমরা স্বৈরাচারের শাসনামলে শুনেছি 3টি বিতর্কিত নির্বাচনের কথা, এবং পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা এখনো নির্বাচন কেন্দ্রিক বিতর্কই দেখছি। নির্বাচন কেন্দ্রিক অসঙ্গতি দূর করার আসলে উপায়গুলো কি, সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়।
নাজিমুদ্দিন আলম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্বৈরাচারের শাসনামলে আমরা বিতর্কিত নির্বাচন দেখেছি, গণঅভ্যুত্থানের পরও আমরা বিতর্কিত নির্বাচনই দেখছি। নির্বাচন কেন্দ্রিক অসঙ্গতি দূর হবে কিভাবে? আসলে আপনাকে একটা নির্বাচিত সরকারই হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। এটা হলো একটা শক্তিশালী সরকার, জবাবদিহিমূলক সরকার। পার্লামেন্ট থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে। তার এই পার্লামেন্ট আপনার যেহেতু নাই, এখানে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার একটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে উনি এসছেন এবং আমাদের সকলের মতামতের ভিত্তিতে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেই হিসাবে তাকে এখানে বসানো হয়েছে সকলের সম্মতির ভিত্তিতে। উনি যেমন আমাদের সকলের সম্মতির ভিত্তিতে এসছেন এবং উনি যেমন জনপ্রিয়, আবার অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু সবচেয়ে দুর্বলতম সরকার এই সরকার, সবচেয়ে দুর্বল, যার ফলে আপনার অনেকগুলো ঝুঁকি নেওয়া খুব ডিফিকাল্ট। তাকে সহযোগিতা করার জন্য ওনার কাছে চ্যালেঞ্জ ছিল জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন না দিয়ে উনি জাকসু এই সমস্ত নির্বাচনের দিকে যাচ্ছেন, যেখানে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, মব ভায়োলেন্ট হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। আচ্ছা, এখন অন্তর্বর্তী সরকার টেস্ট কেস হিসেবে বিবেচনা করছে। সেখানে আমার এখানে নির্বাচিত আপনার ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি নিরপেক্ষ না, উনি একজন দলের সাথে দলকানা, উনি একজন দল রিপ্রেজেন্ট করেন, তো সেখানে তাকে দেওয়া হয়েছে। ফলে এজন্য বিতর্কিত হচ্ছে। বিতর্কিত যারা আগে ভাইস চ্যান্সেলর যারা হতেন, খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এবং ভালো একজনকে দিতে হবে যদি আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান। এক হলো গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, শক্তিশালী সরকার, জবাবদিহিমূলক সরকার, এটা থাকতে হবে। এটা হলে পরে স্বৈরাচারের আমলে হবে না। স্বৈরাচারের আমলে ফ্যাসিস্ট কায়দায় হবে নির্বাচন, সে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা রেকর্ড আছে। এখন আপনাকে একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে নিরপেক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন নিরপেক্ষ হলে পরেই নির্বাচন সুষ্ঠু আপনি আশা করতে পারেন। যার জন্য বিতর্কিত হচ্ছে, মব ভায়োলেন্ট হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, আপনার দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না। তো এখন কেউ কেউ এটা নিয়ে বিভিন্নভাবে ক্যাশ করতে চাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে তাড়াতাড়ি করে জাকসুতে জিতছে, বেশ তারা আগামী দিনে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে বা নির্বাচনে তাদের অনুকূলে নিয়ে আসবে। এই ধরনের মনোবৃত্তি নিয়ে তারা বিভিন্নভাবে জাকসুতে যেমন যে কাজটা আমরা দেখলাম, যে মব জাস্টিস করে, মব ভায়োলেন্ট করে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করে সবাইকে তাড়িয়ে দিল। আবার ঠিক আপনার পূজার আগে নির্বাচনটা ডেটটা দিল। তো পূজার আগে নির্বাচনের ডেট দিলে তো পূজা যারা হিন্দু সম্প্রদায় আছে তারা তো সব চলে যাবে, এটা তো মাইনাস। তারা জানে যে এই ভোট তারা পাবে না, সেই জন্য ঠিক পূজার আগে ডেটটা দিছে। আবার একটা মারামারি করছে, তো মারামারি করা সহিংসতা দেখলে তো সাধারণ ছাত্রছাত্রীরা চলে যাবে, তারা তো এই ট্রমা দেখতে চায় না। আবার এই সমস্ত মারামারি হুড়াহুড়ি তো সাধারণ ছাত্রছাত্রীরা পছন্দ করে না। সাধারণ ছাত্রছাত্রীরা চিন্তা করে যে কে কল্যাণের জন্য, কে পজিটিভ রাজনীতি করে, কে ভালো ছাত্র রাজনীতি করে, কাদের আদর্শ ভালো, কাদের দর্শন ভালো, কে আমাদের ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, কল্যাণের জন্য কাজ করবে। সাধারণ ছাত্রীরা সেটা দেখবে, কার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, কে ব্রিলিয়েন্ট, হ্যাঁ, এবং কার ভালো মন মানসিকতা, অনেক বিচার বিশ্লেষণ করে সাধারণ ছাত্রছাত্রীরা ভোট দেয়। আর ভোটের কথা যদি আপনি চিন্তা করেন না করেন, আওয়ামী লীগের মতো চিন্তা করেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা যেভাবে ভোট ছাড়াই জনগণ যাতে ভোট দিতে না পারে, হ্যাঁ, ভোট দরকার নাই, জনগণের প্রয়োজন নাই, ফ্যাসিস্ট আচরণ করে। ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে আমরা দেখেছি ডাকসু নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছিলেন আতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির। তাহলে তো শঙ্কা থেকে যায় যে জাতীয় নির্বাচনে আসলে আওয়ামী লীগের ভোট কার ব্যালটে পড়বে, এখন সেখানেও কোনো অন্য কোনো হিসাব নিকেশ চলবে কিনা? হিসাব নিকেশ তো আপনাকে নিজেদেরকে জেতাবার জন্য নানান রকমের নানা ফন্দি আটতে পারে। আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তারা তো ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে আতাত করতেই পারে, কারণ বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে তাদের আতাতের ইতিহাস আছে, অনেক ইতিহাস। 96-এ আপনার আওয়ামী লীগের সাথে আপনার আন্দোলন করেছেন আমাদের বিরুদ্ধে। 96 সালে তো বিএনপির বিরুদ্ধে জামাত এবং আওয়ামী লীগ মিলে, জাতীয় পার্টি মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তারপরে বিভিন্ন সময় তাদের সাথে আবার এই নির্বাচনের স্বার্থে ছাত্রলীগের সাথে আতাত হতে পারে। তো ছাত্রলীগের আতাত করলেই এখানে আরও কিছু ম্যানিপুলেশন হয়েছে। শুধু ছাত্রলীগের আর কত ভোট, ও তো আপনার ছাত্র শিবির তো ভোটের সংখ্যা আমাদের যে প্রার্থীর সাথে অনেক ব্যবধান। তো শুধুমাত্র ছাত্রলীগের ভোটে না, এখানে আরও কিছু ম্যানিপুলেশন হয়েছে আমার যেটা মনে হয়। তারপরে মেশিনে গণাগণি হয়েছে, ম্যানুয়ালি গণাগণি হয় নাই। ভোট গণনাটা হয়েছে মেশিনে,
এখানেও কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। কারণ জাকসুতে দেখেছিলাম ম্যানুয়ালি গণনা করতে যে কিন্তু 48 ঘন্টা সময় লেগেছে, সেখানে এত সময় কেন লাগবে? এখানেও বিতর্ক থেকে যায়, এখানে অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। তো সুতরাং জাকসু বলেন বিতর্কিত রয়েছে, কিন্তু আমরা যেহেতু দায়িত্বশীল পার্টি বিএনপি বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা খুব সহনশীলতার সাথে আমরা জাতীয় নির্বাচনটাকে বেশি গুরুত্ব দিই। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, আমরা সহিংসতার দিকে যেতে চাই না, আমরা জাতীয় নির্বাচনটা আমাদের কাছে টপ প্রায়োরিটি। আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, আমরা একটা অরাজকতার সৃষ্টি করে দেশে যারা অপরিপক্ষ, যাদের দূরদর্শিতা নাই, রাজনৈতিক পরিপক্কতা নাই, তারা সহিংসতার দিকে যেতে পারে জাতীয় নির্বাচনের পূর্বে। অর্থাৎ সহিংসতা করে নির্বাচন যদি ডিলে করে তাহলে তারা লাভবান হয়। জামায়াতের আমিরের বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন রাখতেই চাই যে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিয়ে কি আসলে জাতীয় সংসদ নির্বাচনের পরিমাপ করা যায়? এটা যদি উনি মনে করেন যে জাকসুতে জিতছে এই জন্য জাতীয় নির্বাচনে তারা কনফিডেন্ট তারা জিতবে, তাহলে জাতীয় নির্বাচনের ব্যাপারে তারা রাজপথে কেন যাচ্ছে? নির্বাচনে আসে না কেন? তারা তো 5 দফা দাবি জানিয়েছে, পিআর পদ্ধতির নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন, যদি তারা কনফিডেন্ট হয় যে তারা জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে, তাদের এক নেতা তো বলেই ফেলেছেন বিএনপি বিরোধী দলে যাবে, তাহলে তারা কেন আন্দোলনে যাচ্ছে? ঐক্যমত কমিশন এখানে বসে আলোচনা করে যে কটা ঐক্যমত হয়েছে সেখানে জুলাই সনদ যা হয়েছে স্বাক্ষর করে চলে আসেন, নির্বাচনে চলে আসেন। জামায়াত দাবি করছে যে জুলাই সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে। বাস্তবায়ন যে আপনি করবেন, আপনি জুলাই চাপায়া দিলে তো হবে না। আপনাকে বর্তমান চলমান যে সংবিধানের বাইরে গেলে তো হবে না। হ্যাঁ, সংবিধানকে সমুন্নত রেখেই তো আপনাকে যেতে হবে। আপনাকে তো একতরফা জোরপূর্বক কথা বললেই হবে না। এই জন্য আমাদের প্রত্যেকে জাতীয় আপনার এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সকলের ভূমিকা ছিল। আমরা যদি নিজেদেরকে এককভাবে বিরাট কিছু মনে করি, নিজেদের এককভাবে ক্রেডিট দাবি করি, এটা কিন্তু করা ঠিক হবে না। কারণ জামাত ইসলামী আপনার তাদের আন্দোলন সংগ্রামের ভূমিকা কি ছিল সেগুলো আমরা জানি, ঠিক না? তাদের আন্দোলনে যেমন স্যাক্রিফাইস ছিল, তাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে, এগুলি তাদের ভুলের কারণে। 96-এ তারা আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে। এত কিছুর পরেও আবার জামায়াত ইসলামী দীর্ঘদিন বিএনপির মিত্রও ছিল। আওয়ামী লীগের নতুন ভাবে পার্টিতে ক্ষমতায় আনছে, রাষ্ট্রে ক্ষমতায় আনছে 21 বছর পর জামাত ইসলাম নতুন আওয়ামী লীগের নতুন জীবন দিয়েছিল। এখনো তারা ভুল পথে যাচ্ছে। এখন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য আপনি বলেন, এখন আপনি কিভাবে 1 বছরের মাথায়? কিন্তু জামায়াত ইসলাম কি আসলে দীর্ঘদিন বিএনপির কাছে ভোট দিয়ে রাজনীতি করেনি? আজকে আমাদের এত বিভেদের কারণে আমাদের সাথেও ছিল, আমাদের যখন বিপদে পড়ে তখন আবার আমাদের পাশে আসে। কিন্তু শোনেন, কিন্তু কথা হলো যে 1 বছরের মাথায় ওরা কিভাবে আজকে আপনার জটিকা মিছিল করে? আমাদের বিভেদের জন্য, আমাদের ফ্যাসিবাদ বিরোধী যারা ছিলাম, আমাদের বিভেদ অনেকের কারণে। বিভক্তির দায় রাজনৈতিক দলগুলোর এড়ানোর সুযোগ আছে। সুতরাং এখানে আপনাকে সবচেয়ে চিন্তা করতে হবে, ফ্যাসিবাদ বিরোধী যারা ছিলাম আমরা সবাই নির্যাতিত, বিভিন্নভাবে নির্যাতিত। জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা 1,500-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশে। তো এখন আপনাকে সেখানে তাদের আপনার বিচার কার্য করবেন, বিচার কার্য তো খুব স্লো। একটা নির্বাচিত সরকার আসলে পরে তো বিচার কার্য খুব ত্বরান্বিত হবে, এছাড়া তো হবে না। তো এখন আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচনের দিকে গেলে পরে আর জামাত যদি খুব কনফিডেন্ট হয়, পিআরএ আন্দোলনে কেন যাচ্ছে? পিআরের জন্য, পিআর তো আপনার নিম্নকক্ষে পিআরএ তো অযৌক্তিক দাবি। আপনি পিআর যদি এটা এদেশের জনগণ যেখানে কে নির্বাচিত হবে সেখানের জনগণ তাদেরকে চিনতে হবে, তাকে বুঝতে হবে যে সে আমাদের কল্যাণের জন্য কতটুকু কাজে আসবে। এই ভদ্রলোককে আমরা এমপি বানাবো, আপনি ঢাকা বসে একজন এমপি পাঠিয়ে দিবেন আমার এলাকায়, এটা আমার এলাকার মানুষ তো অ্যাকসেপ্ট করবে। জামায়াত পিআর এর বিষয়ে কিন্তু গণভোটেরও দাবি জানিয়েছে। হ্যাঁ, পিআর এর বিষয়ে গণভোট তো আপনার গিয়ে বর্তমানে চলমান কনস্টিটিউশনে তো নাই। এটা নিয়ে আলোচনা হইতে হবে, তারপরে পরবর্তী যে পার্লামেন্ট আসবে সেখানে রেকটিফাই করতে হবে। এখানে বিষয়গুলো সবকিছু ঐক্যমতে আমাদের সকল নেতৃবৃন্দ বসে আলোচনা করে একটা সুন্দর নির্বাচনটার দিকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়, কিভাবে জাতীয় নির্বাচনটা করা যায়, এবং সেনাবাহিনীকে আপনার ডিপ্লয়মেন্ট দিয়ে সুযোগ ছিল, তারা দীর্ঘ আলোচনার সুযোগ পেয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, তো সমঝোতায় তো পৌঁছাতে পারেনি। সমঝোতায় আসতে হবে, সমঝোতায় বসতে না পারলে তো এটার পরিণতি তো সবাইকে ভোগ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যারা তারা ভোগ করতে হবে। আর এবং আজকে যে এক একজনে বলতেছে, চরমনের পিসে বলছে যে এটা না হলে, পিআর না হলে ইলেকশন হতে দেব না,
এটা তো আওয়ামী লীগের বক্তব্য। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের দোসররা চাচ্ছে যে ইলেকশন হতে দিব না, একই তো সুর। এটা কেমন কথা হলো? তো জামাতের আমির সাহেব, উনি চিন্তা করা উচিত, কথা বলা উচিত। উনি 24 সালে শুধু নির্বাচনটা যায় নাই, অতীতের সমস্ত আওয়ামী লীগের নির্বাচনে উনি সহযোগী ছিলেন। প্রত্যেকটা নির্বাচনে পাখা মার্কা নিয়ে নির্বাচন করেছেন। এগুলি বাংলাদেশের জনগণ সবাই জানে। 17টা বছর কিন্তু আমরা সবচেয়ে নির্যাতিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে নির্যাতিত। আমাদের অসংখ্য আমরা সাথী ভাইদেরকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছি। আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আমার নেতাকে বিদেশে রাখা হয়েছে, আমাদের নেতাকে আমাদের দেশে আসতে দেওয়া হয় নাই। এখন আসলে তার কমিউনিটিতে কি বাধা, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। আমি আপনার সাথে যুক্ত হচ্ছি, আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেদুজ্জামান মিজান। আবারও যুক্ত হচ্ছে আপনার সঙ্গে। ছাত্র সংসদ নির্বাচনে আসলে জাতীয় রাজনীতি কিংবা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? ছাত্র সংগঠন নির্বাচনে, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে, তবে সেটা দেখতে হবে যে সেই ছাত্র সংগঠন নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কিনা, নাকি অনিয়ম হচ্ছে। এবং আমি মনে করি যে, আপনাকে ইতিমধ্যেই বলেছি, আমরা ডাকসু জাকসুতে যা দেখেছি মিডিয়ায়, আমার মনে হয় যে সাধারণ মানুষ এটা মানে বিরূপভাবে নিয়েছে, তারা খুব একটা পজিটিভলি নেন নাই। দীর্ঘদিন পরে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন প্রায় 15-17 বছর হয়নি। ইভেন ছাত্র সংসদগুলো তো আরো অনেক বেশি। যার কারণে আমার মনে হয় যে মানুষ এখন যথেষ্ট সচেতন। মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তারা জানতে পারে কখন কি ঘটছে। পান থেকে চুন খসলে পর্যন্ত এখন বোঝা যায়। যার কারণে আমার মনে হয় যে ইতিমধ্যেই প্রথম 2 দিন ডাকসু জাকসু নির্বাচনে যে ধরনের একটা ধারণা ছিল, সেখান থেকে বোধহয় যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। এবং এর জন্য হয়তো এমনও অনেকে হয়তো ভাবছে যে এ তো সেই জাতীয় নির্বাচন 2025-এর স্টাইলের নির্বাচনের মতন নির্বাচন হতে যাচ্ছে। এক পক্ষকে সুযোগ দেওয়া হচ্ছে, আর এক পক্ষকে সুযোগ দেওয়া হচ্ছে না। বিভিন্ন ভাবে মানে যারা দায়িত্ব ছিল নির্বাচন কমিশনারের, তারাও বিভিন্ন ভাবে বিভিন্ন হ্যারাসমেন্ট করছে সাধারণ ছাত্রীদের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেদুজ্জামান মিজান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। ধন্যবাদ জানাচ্ছি নাজিমুদ্দিন আলম আপনাকেও। দর্শক, শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।